এবারে আসি ষষ্ঠ দফায় অনুষ্ঠিত হয়ে যাওয়া লোকসভা কেন্দ্রগুলি অপর একটি, এটা নিয়েও প্রত্যেকের কৌতূহল রয়েছে, সেটা হচ্ছে মেদিনীপুর। প্রথমে প্রার্থীগুলো জেনে নিই। টিএমসি থেকে জুন মালিয়া রয়েছে ওখানে, তারপর ওখানে বিজেপি থেকে অগ্নিমিত্রা পল এবং সিপিআইএম বা সিপিআইএম কংগ্রেস জোটের থেকে বিপ্লব ভট্ট। মেদিনীপুর 2019 সাল, দিলীপ ঘোষ ওখান থেকে জিতে বেরিয়েছিল। আগে ওখানে খড়গপুর থেকে বিধায়ক হয়ে উনি বেরিয়েছিলেন, তারপর নিজের হাতে ওখানে সংগঠন তৈরি করেন। 2019 সালে 88,952 ভোটে সে জেতে তারপর সে সাংসদ হয়েছিলেন এবং এবছর সে ওখানে দাঁড়ায়নি, সেখান থেকে তাকে তুলে নিয়েছে, অন্য আর একখানে দাঁড় করানো হয়েছে। তার ভোট শেয়ার ছিল 2019-এ 48.62%, টিএমসির ছিল 42.3% আর সিপিএম এর ছিল 4.42%, যেটা 2014 সালেও ছিল 31.71% সিপিএম এর, সেটা নেমে চলে এসেছিল 4.42%। কিছুটা বাড়বে এখানেও, আহামরি না, তবে কিছুটা বাড়বে, 2% থেকে 2%ই ম্যাক্স টু ম্যাক্স বাড়বে। এবার বিজেপির সাথে তৃণমূলের যে ডিফারেন্সটা সেটা রয়েছে 6.5%-এর মতো, তার কাছাকাছি। এবার 6.5%-এর মধ্যে যদি আমি 2% সরিয়ে রাখি, তাহলে বাকি যে শতাংশটা থাকলো 4.5%, এটা টিএমসি কে মেকআপ দিতে হবে। আর এটা টিএমসি কে মেকআপ দেওয়ার জন্য টিএমসির খুব একটা বেশি খাটাখাটনি করার দরকার নেই, এটা বিজেপি মেকআপ করে দিয়েছে অলরেডি। তার কারণ দিলীপ ঘোষকে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর বিজেপির সংগঠনের ওখানকার মানুষরা যে পরিমাণে বা কর্মীরা ক্ষিপ্ত হয়েছিলেন, তার সাথে ওখানকার জনগণের মধ্যেও যে প্রতিক্রিয়াটা ছিল সেটা বিজেপির কাছে চাপের আছে রিকভার করা। প্রচুর পুরনো মানুষ বসে গেছে, দু একজন টিএমসিতেও জয়েন করেছে, আর যারা পুরনোরা বসে গেছে আপনি নিশ্চিন্তে থাকুন, 2018-র পরে 2019-এ 2021-এ এরা টিএমসির সাথে হয়েছিল অনেক জায়গায় প্রার্থীর জন্য, এই গোষ্ঠী কোন্দলের জন্য, যে টিএমসি পুনরায় টিএমসির বিপক্ষে ভোট দিয়ে দিয়েছিল, মেদিনীপুরে সেটা হওয়ার 90% চান্সেস রয়েছে। যে পুরনো যেই বিজেপিরা রয়েছে তারা বিজেপির এগেনস্টে ভোট করে দিচ্ছে। শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের এই নতুন টিমকে মান্যতা দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর কাছের মানুষ বলে পরিচিত অগ্নিমিত্রা পালকে দিয়ে দেওয়া হয়েছে মেদিনীপুরে। মানে কারণ একটাই, যে বিজেপির সব থেকে সিকিউর সিটগুলোর মধ্যে এটা রয়েছে, তো আমার কাছের মানুষ, তাকে দাঁড় করিয়ে দেওয়া হোক এখানে। অথচ যেই মানুষটা ওখানে হাতে করে সংগঠনটা তৈরি করেছিল, যেই মানুষটার হাত দিয়ে অগ্নিমিত্রা পাল জয়েন করেছিল, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, যে একটা সময়কার রাজ্য সভাপতি, এবং খালি রাজ্য সভাপতি নয়, বিজেপির সব থেকে সফল রাজ্য সভাপতিদের মধ্যে একজন, যার ট্র্যাক রেকর্ড এখনো পর্যন্ত বিজেপির ইতিহাসে পশ্চিমবঙ্গে চমকপ্রদ। এই যে যেই পার্সেন্টেজে মানুষটা বসে গেছে, সেটা বিজেপি কতটা রিকভার করতে পারে তার উপরেই ডিপেন্ড করছে ওখানে অগ্নিমিত্রা পাল জিততে পারবে কি পারবে না। খড়গপুরের একটা বড় অংশ যে রয়েছে নন বেঙ্গলি, সেটা বিজেপির পক্ষে ছিল। দক্ষিণ ভারতের সম্প্রদায়ের যেসব মানুষরা ওখানে রয়েছে এয়ারবেসকে কেন্দ্র করে বা তার আশেপাশে পুরোনো দিন থেকে, তারাও বিজেপির সাথে ছিল। কিন্তু বিজেপির হাওয়া এবার আগের মতো নেই, এবং এই যে মানুষগুলো রয়েছে এদের ভোটটা অনেকটা উত্তরপ্রদেশকে ফলো করে হয়, হিন্দি বলয়কে ফলো করে হয় বিজেপি, তো সেখানকার হাওয়াটাই নেই। তার সাথে দিলীপ ঘোষকে ওখানে না দাঁড়া করানোতে লোকাল মানুষের মধ্যে যে রাগ, সমর্থকদের মধ্যে যে অভিমান, সেটাকে ওভারকাম করে অগ্নিমিত্রা পালের জেতাটা যথেষ্ট কঠিন ওখানে। যদিও অগ্নিমিত্রা পাল আসানসোলের বিধায়ক ছিল, তো ওখানকার নন বেঙ্গলি মানুষদের সাথে মেশার একটা তাগিদ বা মেশার একটা অভিজ্ঞতা তার রয়েছে, কিন্তু এখানে সেই সময়টা সে পায়নি। এবং যদি 2021-এর বিধানসভা দেখা যায়, তাহলে 60টার মধ্যে কেবলমাত্র একটা বাদ দিয়ে বাকি সবগুলো তৃণমূলের দখলে ছিল। সেই একটিরই হচ্ছে হিরণ, যে আবার ঘাটালে দেবের এগেনস্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো সেখান থেকে তাহলে এবার প্রশ্ন আসতে পারে, জুন মালিয়ার রাস্তা কি খুব মসৃণ? একদম না।
কারণ জুন মালিয়া যেই দল থেকে আসছে তৃণমূল কংগ্রেসে, ওখানেও একটা সর্বজন বিদিত, অন্তত মেদিনীপুরের মানুষজন খুব ভালো মতো জানে যে ওখানে আড়াআড়ি ভাগ রয়েছে দুটা তৃণমূলের টিমের মধ্যে। কিন্তু জুন মালিয়ার সামান্যতম চান্সেস একটু বেশি অগ্নিমিত্রা পালের থেকে, কেননা সে মেদিনীপুরেরই বিধায়ক এবং এই যে লবির যে সংঘাত, এটা সে দেখে এসছে, তার অভিজ্ঞতা রয়েছে। আর দুজনের মধ্যে বেসিক পার্থক্য, অগ্নিমিত্রা মানে পল যেভাবে মানুষের সাথে মেশে, তার যে অ্যাপিয়ারেন্স, তার থেকে অনেক বেশি কাছাকাছি তাড়াতাড়ি চলে আসতে পারেন জুন মালিয়া। এটাতে জুন মালিয়াকে আরেকটু এগিয়ে রেখেছে। এখানে ভোট পার্সেন্টেজের যে ব্যাপারটা, বিপ্লব ভট্ট কতটা ক্যারি করতে পারবে না করতে পারবে, আমার মনে হয় এখানে যেই মানুষটা ভোটটা বিজেপির বিরুদ্ধে দিবে সেটা তৃণমূলের কাছেই যাবে এবং সেটা বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ দিবে, যেটা ঠিক 2019-2021 তৃণমূলের সাথে ঘটে গেছে। এখানে তাই হতে চলেছে। আর এটা যদি হয়, বা এটা হওয়ারই সুযোগ বেশি, এবং আমাদের কাছেও ভোট হওয়ার পরেও যেই খোঁজ খবর এসছে তাতে জুন মালিয়া জেতা উচিত। খুব হাসতে খেলতে না হলেও ওখানে 19 ফেব্রুয়ারি জেতা উচিত। এখন দেখা যাক কি হয়। সব থেকে বড় ব্যাপার কি জানেন তো, এই তমলুক বলুন, মেদিনীপুর বলুন বা জঙ্গলমহল বলুন, এই যে ষষ্ঠ দফার যে নির্বাচনটা ছিল, ঘাটাল বাদ দিয়ে বাকি প্রত্যেকটা জায়গায় বিজেপি 2019-এ ভালো ফল করেছিল, বেশিরভাগ জায়গাতে। সেখান থেকে এবার যদি পায়, এখান থেকে পিছলে যায়, তাহলে বাকি দফাগুলো তো ছেড়েই দিন। এখানে সব থেকে বেশি পরিমাণ সিট তাদের এখান থেকে ক্যারি করে নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে যদি হেরে বসে থাকে, তাহলে সব থেকে বেশি সমস্যায় পড়বে শুভেন্দু অধিকারী। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা দেবাংশু, আপনি যাই বলুন, এরা নামতেও আসতা, লড়াইটা ছিল মমতা ব্যানার্জি বনাম শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু অধিকারী যদি এখানে হেরে যায়, তাহলে বিজেপিরও খাড়ার ঘা নেমে আসতে পারে, কারণ দিলীপ ঘোষ থেকে শুরু করে সবাইকে যখন সরিয়ে দেওয়া হয়েছে পারফরমেন্সের পরেও, একমাত্র তাকে কমফোর্ট জোন দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে যা চেয়েছে তাই দিয়েছে দল। তারপর যদি রেজাল্ট না আসে, তাহলে তো সমস্যা হবেই। তো এখান থেকে কতটা ক্যারি করতে পারবে, এটা বিরাট বিরাট প্রশ্ন। কেননা জঙ্গলমহলে যেই আশাটা বিজেপি করে বসে আছে, খুব মুশকিল। আমি বাকিগুলো নিয়েও আসবো পরবর্তীতে। তবে এই 8টা সিটের মধ্যে বিষ্ণুপুর, ঘাটাল, 1, 2, আমি তো 4টের থেকে খুব বেশি হলে ম্যাক্স টু ম্যাক্স 4টে সিট দেখছি, এর বেশি দেখতেই পাচ্ছি না। যাই হোক, বাকিগুলো নিয়ে পরে আসবো। আপনারা আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।